আজকের গল্প শুঁয়োপোকা। লেখক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জমাদার এসেছে কথাটা বিদ্যুতের মতো চারদিকে রটে গেল। এ বাড়ি ও বাড়ি, এ কোণ সে কোণ থেকে অনেকেই এসে ভিড় করল উঠোনে। ঝপঝপ করে খুলে গেল জানলার পাল্লা। ছাদের কার্নিশে উঁকি মারল নানা আকারের অনেকগুলো মাথা। আজ বুড়ো মানুষের দাঁতের মতো নড়বড় করছে দত্তদের বাড়ি। কিন্তু এককালে ওরও যৌবন ছিল, শ্রী ছিল, ছিল ছাঁদ। বনেদি পরিবার, টাকা নেই কিন্তু মান যায়নি তাই বলে। উঠোনটা ছোট্ট, তার একদিকে বড় শরিকের কল, চৌবাচ্চা আর পায়খানা, অন্যদিকে তালা লাগানো রান্নাঘর। সামনে বেশ কিছুটা জমি। একটা বিরাট শিউলি গাছ অসংখ্য ডালপালা মেলে তার আধখানা অংশ জুড়ে আছে। বাকি আধখানায় গোটা আষ্টে কলা আর এক ঝাড় চিনে জবা ছড়ানো। চারদিকে শুধু বাড়ির পর বাড়ি, ইটের পর ইট। সূর্য চোখে পড়ে না। মধ্য কলকাতার যান্ত্রিক পরিবেশে এই একফালি সবুজ জমি দেখলে সত্যিই অবাক লাগে। গ্রামের কথা মনে পড়ে যায়। তাই অনেক ইতিহাস আছে এখানকার, বিশেষ করে শিউলি গাছটুকুর। জমাদার এসেছে কে যেন বললে আবার। আরও অনেকে ছুটে এসে ভিড় করল উঠোনে। তারপর অদ্ভুত দৃষ্টি মেলে তাকালো পরস্পরের দিকে। গিন্নি দাঁড়িয়েছিলেন চৌবাচ্চার গা ঘেঁষে, কপালে মাথায় টকটকে সিঁদুর, লাল রঙের চওড়া পাড় শাড়ি, মাথার চুলে পাক ধরেছে। অপলক চোখে গাছটার দিকে তাকিয়ে রইলেন তিনি। ফৈলু আর জিতে দুগাছা মজবুত রশি এনে বেঁধে ফেলেছে গুঁড়ি। তারপর মুখ ধরে চলে গেছে দূরে, দুই কোণে। গাছটা ভেঙে যেন মাঠের ওপরেই পড়ে, পাশের বাড়িতে নয়। তাই এই সতর্কতা। ঠিক কুড়োল নয়, কাটারিও নয়, অদ্ভুত ধরনের একটা দা এনে গাছের গোড়ায় কোপ দিচ্ছে জমাদার। অথচ ভাবতেও কেমন অবাক লাগে। বিশ্বাস করতে কষ্ট হয় যে এই গাছ কাটা হবে কোনো দিন, কি কাটা হচ্ছে আজ। বিয়ের পর স্বামীর ঘর করতে এসে প্রথমেই যাদের সঙ্গে পরিচয় হয়েছিল, এই গাছটাও তাদের একজন। বৃষ্টির মধ্যে ওড়িতলায় দাঁড় করিয়ে দুধে আলতা সেরে বউ বরণ করেছিলেন শাশুড়ি। কথায় কথায় বলেছিলেন, বৌমা, তোমার শ্বশুর এ বাড়ির ভিত্তি স্থাপন আর শিউলির চারা রোপণ একই দিনে করেছিলেন। এ গাছের ছাউনি আর এ বাড়ির আশ্রয়ও একই দিনে পাচ্ছ, ভুলো না এ কথা। অন্নদা নিজেও ভোলেননি তা। মাথার চুল প্রায় ন্যাড়া, একটা ছেঁড়া ময়লা থান কোনো রকমে কোমরের সঙ্গে লেগে আছে। পিঠটা ধনুকের মতো সামনের দিকে ঝুঁকে পড়েছে। সোজা হয়ে দাঁড়াতে পারেন না তিনি। কোটরে বসা চোখের চারপাশে ঝুলছে মুখের চামড়া। কপালে গভীর রেখা, একটিও দাঁত নেই। হাত পা সরু, কথা বলতে কষ্ট হয়। দৃষ্টিশক্তিও কমে এসেছে। ছাদের ওপরেই আছে এক চিলতে কুঠুরি, বুড়ির আস্তানা আর রাধা মাধবের মন্দির। পুজো করছিলেন, গোলমাল শুনে বেরিয়ে এসেছেন। কোনো দিকে একটানা একটুখানি তাকালেই বুড়ির চোখ ঝাপসা হয়ে ওঠে, লালার মতো চটচটে জল পড়ে। অন্নদা ধরে ধরে আলসের কাছে এসে দাঁড়ালেন, তাকিয়ে রইলেন নিচের দিকে। সেদিন জমিটা ছিল উত্তর দিকে ছড়ানো। স্বামী হরিদ্বার থেকে তীর্থ করে এলেন, সঙ্গে অনেক কিছু আর একটা শিউলির চারা। বললেন, অন্ন, ধর্মস্থানের স্মৃতি আমার মাটিতে বেড়ে উঠবে, ছায়া দেবে, ফুলও। পাণ্ডা বলছিল একটা অসৎ গাছের শেকড় আনতে, কিন্তু আমি রাজি হইনি। স্বামী ছিলেন বিলাসী, জমিদার বংশের ছেলে, পান ভালোবাসতেন, কবিতাও লিখতেন। গাছটা তার কাছে নিছক বিলাসিতা বা সৌন্দর্য চর্চার উপকরণ হলেও অন্নদার কাছে ছিল তা ধর্মের উপাদান, এমনকি এই বয়সেও। আজ সেই জমি ছোট হয়েছে ক্রমাগত। নতুন বাড়ি উঠেছে অন্য লোকের, ভেঙে পড়েছে নিজেদের ভিটে।
কিন্তু আজও তিনি শিউলির ফুলে রাধা মাধবকে না সাজিয়ে জল গ্রহণ করেন না। শরীর গতিকে যেদিন সিঁড়ি ভাঙা অসম্ভব হয়ে দাঁড়ালো, সেদিন থেকে তিনি নাতি দুটোকে অনুনয় করেছেন রোজ দুটো ফুল এনে দেবার জন্য। কিন্তু ওরা এতটুকু সম্মান করে না তাদের ঠাকুমাকে। হাসে, ব্যঙ্গ করে, গালাগালি দেয়। ঠাকুরের ফল চুরি করে খেয়ে নিলে অন্নদা যখন ছেলেকে বলে দেবার কথা বলেন, তখন এমনকি বুড়িকে মারার ভয়ও দেখায় তারা। সেই থেকে পাড়ারই দুটো একটা ছেলেমেয়ের সঙ্গে তিনি আপোষ করেছেন। তারা পরের বাড়ি ফুল তুলতে আসে। বাধ্য হয়েই কিছুটা ভাগ দেয় বুড়িকে। কারণ ফৈলু আর জিতে নিজেরা ঠাকুমাকে মানে না, কিন্তু অন্য কেউ তাকে অসম্মান করলে ছেড়ে দেবার পাত্র তারা নয়। অন্নদাও তাদের আদর করে বসান। ফুল দেওয়া নেওয়া হয়ে গেলে খেতে দেন ঠাকুরের প্রসাদ। এ বাড়ি ও বাড়ি, এ পাড়া সে পাড়ার ছেলে মেয়েগুলো বুকে হাত চেপে রুদ্ধ নিঃশ্বাসে দাঁড়িয়েছিল। শ্রাবণের মাঝ থেকে মাঘের গোড়া পর্যন্ত রোজ সকালে এ বাড়িটায় যেন মহোৎসব পড়ে যায়। মাটিটা ভরে ওঠে সাদা ফুলে, আর তারা আসে দল বেঁধে। ফুল কুড়োয়, ঝগড়া করে নিজেদের ভিতর, আড়ি দেয় চিরতরে। আবার ভাব, একজন গাছে উঠে ঝাঁকানি দেয়, আর সবাই ফুল তোলে। তার সাজিতেও দিয়ে দেয় কিছু। শুঁয়োপোকা লাগলে আঁশ ছাড়ায় যত্ন করে। ছলো ছলো করছিল পাশের বাড়ির মিঠুর চোখ। সে ভেবেছিল এবার ফুলের মোটা শুকিয়ে বাসন্তী রঙে তার শাড়ি ছুপিয়ে নেবে। তারপর সরস্বতী পুজোর সময় তাদের ক্লাবের ফাংশানে সেই গোড়ে গোড়ের বাংলা গানখানা। কিন্তু খুব খুশি হয়েছে চন্দন, মিঠু আর বছর চারেকের ভাই। ঘুড়ি ওড়ানোর শিক্ষানবিশি করছে সে, কিন্তু একটুখানি উঠেই তার ঘুড়ি রোজ আছাড় খাবে ওই শিউলি গাছের মাথায়। টকা দিয়ে দিয়ে কখনো তা ছাড়ানো যায়, কখনো যায় না। সুতো ছিঁড়ে গেলেই ফৈলু আর জিতে লকা মেরে গাছে উঠে তা পেরে নেয়। বলে, এ তো কাটা ঘুড়ি, কেন দেব? আর সে ভয় রইল না, পাড়েও খুশি। সাত মহল্লার ক্ষুদে শয়তানরা বছরের 9টা মাস নিত্যি ভিড় জমাবে এ বাড়িতে। গৃহকর্তার ঘুম তখনও ভাঙে না বলে দরজাও খোলা থাকে না। পশ্চিমের পাঁচিল টপকে এরা মাঠে ঢোকে। ভাঙা দেওয়াল আরও ভেঙে দেয়। মনিব গালাগালি করে পাড়েকে। ভোর রাতে ঘুম থেকে উঠে পাহারা দেয় সে। তবু কি বিচ্ছুদের সঙ্গে পাড়ার জো আছে? আর সে সতর্কতার প্রয়োজন থাকবে না। এবং উল্লাস পাশের বাড়ির মোক্ষদা বামুনির। মাগো, গাছটায় ফি বছর গোটা 6 কাক বাসা বাঁধবেই, ডিম পারবে, বাচ্চা হবে, আর সেগুলো জ্বালায় মাছের কাঁটা, মাংসের হাড়, ঝাঁটার কাঠি, এও তা ছিটকে পড়বে চারদিকে মোক্ষদার বারান্দায়, আধ শুকনো শাড়িতে এবং নয় কোথায়। আর ছেলে মেয়েগুলোর হয় হল্লায় রোজ সকালে যে তিনি একটু মন দিয়ে মালা জপ করবেন, তাও কি পারেন? বহুদিন তিনি সব অনাসৃষ্টির মূল এই গাছটাকে মনে মনে গাল দিয়েছেন, কিন্তু এভাবে যে তার মূলোৎপাটন হবে তা যেন ভাবতেও পারেননি কখনো। শিউলি গাছের আধখানা মাথা বাড়িয়ে দিয়েছে নতুন ওঠা চারু সরকারের বাড়িতে। সুবিধে এবং অসুবিধে দুই তাদের সমানে ভোগ করতে হয়। তাদের উঠোনও ফুলে সাদা হয়ে যায়, কিন্তু সেই সঙ্গে আসে শুঁয়োপোকা। একটা নয়, দুটো নয়, অজস্র। শাড়ি মেলা থাকলে, জুতো শুকোতে দিলে, চুল বাঁচতে বসলে, কখন কোথা থেকে যে ওরা এসে ভেতরে সেঁধোয় তা টের পায় কার সাধ্যি। দেয়াল বেয়ে এগিয়ে ওরা বিছানা, আলনা, এমনকি মাঝে মাঝে রান্নাঘরে পর্যন্ত ঢুকে পড়ে। কারণ ছোট জায়গায় বড় বাড়ি, সবই গায়ে গায়ে। আর তাই প্রায়ই চেঁচামেচি ওঠে চারু সরকারের বাড়িতে, ছেলে বুড়ো মেয়ে পুরুষের। শুয়োর আঁশ লেগেছে, পোড়া ব্লেড বা বুড়ো শিউলি পাতা দিয়ে জায়গাটা চেঁচে ফেলা হয়, তবু লাল হয়ে ফুলে ওঠে সেখানটা। কিন্তু ততটা অসুবিধে নেই নীলাম্বর দত্তের, কারণ জমি আর গাছ থেকে তাদের অন্দর কিছুটা দূরে। তাছাড়া বড় শরিকের কল, পায়খানা, চৌবাচ্চা আর রান্নাঘর তো ব্যবহারই করা হয় না, কিন্তু তবু তারা রেহাই পান না। বিশেষ করে ঘুড়ি ধরতে আর কাকের বাসা ভাঙতে গিয়ে ফৈলু জিতে প্রায়ই আহত হচ্ছে, এমনকি শেষে একদিন জ্বরও করে বসলো তারা। চারু সরকার ঠাট্টার ছলে অভিযোগ করেন, মশাই, আপনার গাছের জন্য আমরা পরিবার শুদ্ধ ভুগে মরব নাকি? দিন জঙ্গল সাফ করে। একদিন ফৈলু আর জিতেও ধরে বসলো নীলাম্বরকে। বাবা, সকলেই বলছে গাছটা কেটে ফেলো। শুনে খুব রেগে গেলেন নীলাম্বর।
ধমক দিলেন ছেলেদের, গাল দিলেন প্রতিবেশীকে। কিন্তু তার কদিন পরেই স্ত্রী সৌদামিনী একই অভিযোগ জানালেন শুঁয়োপোকার নামে। এ অত্যাচার চিরকাল আছে, চারু সরকার না হয় নতুন, ছেলে দুটো না হয় বখাটে, কিন্তু তিনিও যেন আজ আর সইতে পারছেন না। শুনে গম্ভীর হয়ে গেলেন নীলাম্বরবাবু। তার কদিন পরেই পিঠ চুলকোতে চুলকোতে শুঁয়োপোকার 14 পুরুষকে গাল দিয়ে নীলাম্বর জানালেন, না, গাছটা কেটে ফেলাই ঠিক করলাম। গাছ কাটা মোটামুটি সারা, এখন দড়ি ধরে টান দিলেই তা ভেঙে পড়বে। ফৈলু একটা খেলনা মশাল জ্বালিয়ে ছুটে এলো। গাছের ডালে জায়গায় জায়গায় আলপনার মতো চাক বেঁধে রয়েছে অজস্র শুঁয়োপোকা, উপনিবেশ বেঁধে। জমাদারের অস্ত্রের আঘাতে দু একটা ছিটকেও পড়েছে মাটিতে। জিতে জুতোর তলা দিয়ে চেপে চেপে সেগুলো মারতে লাগলো, আর ফৈলু এগিয়ে দিল তার মশাল এক একটা চাক লক্ষ্য করে। পটপট করে লোম পোড়ার আওয়াজ হলো। তারপর মুহূর্তের মধ্যে কুঁকড়োনো এক একটা ন্যাড়া শুঁয়োপোকা মরে ঝরে পড়তে লাগলো নিচে। কেমন কটু গন্ধ উঠল চারপাশে। সৌদামিনী এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিকে। ছেলে দুটো ফুর্তিতে যেন লাফাচ্ছে, কিন্তু ওরা এত প্রাণ পায় কোথা থেকে? নিয়মিত খাওয়া নেই, বাড়িতে তো সকাল বিকাল থাকেই না, দুপুর কিংবা রাত্রেই বা সৌদামিনী কী এমন অমৃত তুলে দেন তাদের পাতে? সঙ্গতির অভাবে দিনে বাজার আনছেন 1 টাকার আর কেড়ে নিচ্ছেন স্বামীপুত্রের স্বাস্থ্য। তাই অনেক ভেবে গাছ কাটায় সম্মতি দিয়েছেন সৌদামিনী। উত্তরে বাড়ির বাঙালদের সঙ্গে গোপনে ব্যবস্থা তিনি করেছেন। এই গোটা মাঠে চাষ করে দেবে তারা, ফলনের সামান্য তাদের ভাগ দিলেই চলবে, আর বাকিটা সৌদামিনী তুলে দেবেন তার পুত্র এবং স্বামীর পাতে। দিনে 1 টাকা করে বাঁচবে, মাসে 30, বছরে 360। আদালত থেকে সময় দিলে বছর 3-এর মধ্যেই ধার শোধ করে বড় শরিকের হাত থেকে এই বাড়ির অর্ধসত্ত্ব আবার ফিরে পাওয়া যাবে। তাছাড়া টাটকা সবজি, যা পচা মাছ আর অপুষ্টিকর খাদ্যের সব বিষক্রিয়া শুধরে দেবে, এবং হয়তো ফিরিয়েও দেবে তার প্রিয়জনদের স্বাস্থ্য। কিন্তু তখনই অন্য কথা ভাবছিল ফৈলু। জিতে তার কানে কানে চাপা হাসির সঙ্গে বলল, দাদা, শালা শুঁয়োপোকার নামে বাবাকে বেশ জক দিলি মাইরি। ব্যাডমিন্টন গ্রাউন্ডটা কিন্তু পরশুই ঠিক করে ফেলতে হবে। সুখনদা বলছিল ওদের সুরাইয়া টুর্নামেন্টের। চুপ মার, ফিসফিসিয়ে তর্জন করলো ফৈলু। বাবা আসছে। ওরে ছেড়ে দে, এবার ছেড়ে দে তোরা। নীলাম্বর দত্ত ছেলেদের বললেন, আর কত মারবি? জমাদারের দেরি হয়ে যাচ্ছে। ফৈলু হঠাৎ বাধ্য ছেলে হয়ে গেছে। এক কথায় সে মশাল নিয়ে সরে গেল। নীলাম্বরবাবু মনে মনে ভাবলেন, এই শুঁয়োপোকা মেরে আর কি সুরাহা হবে? আসল শুঁয়োপোকা, যা তাঁর দেহ নয়, বুককে দংশন করছে, তার খবর কি রাখে এই শিশুরা? দড়ির এক মুখ ধরেছে ফৈলু, আর জিতে অন্য মুখ জমাদার নিজে। উঠোনের দিকে সরে এসেছে ভিড়টা, জানালা, ছাদ আর চারপাশে উত্তেজিত আলোচনা। এইবার সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। নীলাম্বরবাবু ভেবে পেলেন না কি জবাব তিনি দেবেন স্ত্রীর কাছে, কি বোঝাবেন তার ছেলেদের, কেমন করে জানাবেন আদালতের রায় তাদের বিপক্ষে গেছে। বড় শরিক অধিকার পেয়েছে গোটা বাড়িটার, গৃহত্যাগের জন্য দয়া করে সময় দিয়েছে 1 মাস। নীলাম্বর শেষ সম্বল এই জমিটুকু বিক্রি করে কিনেছেন গোয়াবাগানের এক বস্তি। নিজেরা থাকতে পারবেন আর পাবেন ভাড়া। প্রাণধারণের দিন তো বহুকাল গেছে, এবার যদি জীবনযাপন করা যায় কোনো রকমে। নতুন মালিকের সঙ্গে চুক্তি মতোই গাছ কাটিয়ে সাফ করে দিতে হচ্ছে এই জমি। অথচ আর একটু সময় যদি পেতেন, ছেলেগুলো বড় হওয়া অবধি যদি। সামাল চেঁচিয়ে উঠল ফৈলু। আহ, সরে যা না তোরা, বলল জিতে। জমাদার ভাষাহীন চিৎকারে হাঁক দিয়ে উঠল। তারপর দড়ির টানের সঙ্গে সঙ্গেই মরমর করে ভেঙে পড়ল গাছটা। সৌদামিনী তাকালেন নীলাম্বরের দিকে, নীলাম্বর তাকালেন সৌদামিনীর দিকে। তারপর দুজনেই মুহূর্তের জন্যে ঘাড় নাবিয়ে তাকালেন ওপর দিকে। ছাদের আল সেই ধনুকের মতো বেঁকে তখনও বুড়ি অন্নদা দাঁড়িয়ে, মরা গাছের মতো ঘোলাটে চোখ দুটো মেলে তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন নিচের দিকে। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।